তুমি কি সত্যিই জানো ব্রেকআপের পর একজন নারী কেন তোমাকে মিস করে? বেশিরভাগ পুরুষই মনে করে এটা হলো আরও বেশি তাড়া করা, লম্বা মেসেজ পাঠানো অথবা তাদের মূল্য প্রমাণ করা। কিন্তু সত্য হলো, তুমি যত বেশি ধরে রাখার চেষ্টা করবে, সে তোমার অনুপস্থিতি তত কম অনুভব করবে। একজন নারী তার সামনে যা থাকে তা মিস করে না, সে যা আর নেই তা মিস করে। এপিকটিটাস একবার বলেছিলেন, যদি তুমি উন্নতি করতে চাও তাহলে বোকা এবং বোকা ভাবা নিয়ে সন্তুষ্ট থাকো। এই জ্ঞান এখানে প্রযোজ্য। তোমাকে নিজেকে ব্যাখ্যা করার, নিজেকে প্রমাণ করার অথবা তাকে তোমার মূল্য বোঝাও না। বরং তুমি স্থির থাকো, সংযত হও এবং তোমার কাজকে কথা বলতে দাও। এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করব কিভাবে এই নিশ্চিন্ত শৃঙ্খলা প্রয়োগ করলে তুমি কেবল তোমার কেন্দ্রবিন্দু ফিরে পেতে পারো না, বরং সেই জায়গাও তৈরি করো যেখানে সে তোমাকে সত্যিই মিস করতে শুরু করে। এবং আরও গভীরে যাওয়ার আগে সেই লাইক বোতামটি টিপুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি এখানে কাজকে সমর্থন করার এবং এই নিশ্চিন্ত পাঠগুলির সাথে সংযুক্ত থাকার একটি সহজ উপায়, যা তোমাকে জীবনে শক্তিশালী হতে সাহায্য করে এবং সম্পর্ক। চলো শুরু করি। প্রথমত, নীরবতার শক্তি। ব্রেকআপের পরপরই ব্যাখ্যা করার, ন্যায্যতা প্রমাণ করান বা তাড়া করার তাগিদকে প্রতিহত করুন। আপনি যে স্থান তৈরি করেন তাকে অস্থির করে তোলে, কারণ এটি সেই ছন্দকে ব্যাহত করে যা সে ভেবেছিল যে সে জানে। একজন নির্বোধ পুরুষ কৌশল হিসেবে পিছু হটে না, সে এটা করে শাসন হিসেবে। যখন আপনি বক্তৃতা বা তর্ক ছাড়াই সরে যান, তখন আপনি তাকে সেই ফাঁকের মুখোমুখি হতে দেন যেখানে আপনার উপস্থিতি একসময় ছিল। সে ব্যাখ্যা, দীর্ঘ লেখা, এমনকি আরেকটি সুযোগের জন্য আবেদনও আশা করেছিল। পরিবর্তে সে এমন এক শান্ত প্রশান্তির মুখোমুখি হয়েছে যার জন্য সে প্রস্তুত ছিল না। নীরবতা দুর্বলতা নয়, এটি নিয়ন্ত্রণাধীন শক্তি। বেশিরভাগ পুরুষই অনিয়ন্ত্রিতকে নিয়ন্ত্রণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তার পছন্দ, তার আবেগ, তার প্রতিক্রিয়া। নির্বোধ পুরুষটি বিপরীত কাজ করে। সে নিজেকে স্থির রাখে। সে ঝড়ের শান্ত চোখ হয়ে ওঠে, বিশৃঙ্খলার দ্বারা অটল। কল্পনা করুন, সে তার ফোনটি স্ক্রোল করছে, প্রায় আপনার নাম স্ক্রিনে ঝলমলে হওয়ার প্রত্যাশায়। সে নিজেকে বলে যে সে ঠিক আছে, কিন্তু শব্দের অভাব অনেক কিছু বলে। সে রাগ করে খারিজ করে দিতে পারে, যুক্তিগুলো সে বিকৃত করতে পারে, কিন্তু অনুপস্থিতি তাকে তার নিজের সন্দেহ, নিজের অনুশোচনা নিয়ে লড়াই করতে বাধ্য করে। এ কারণেই এটি দীর্ঘস্থায়ী হয়। এটি আয়নাকে ভেতরের দিকে ঘুরিয়ে দেয়। এবং এখানেই সত্য, এটি তাকে শাস্তি দেওয়ার বিষয় নয়, এটি নিজেকে রক্ষা করার বিষয়। আপনি নিজেকে শ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছেন, ভারসাম্য ফিরে পাওয়ার সুযোগ দিচ্ছেন, এবং যখন আপনি অন্য কারো অনুমোদনের জন্য নত হচ্ছেন না, তখন আপনি কে তা মনে রাখার স্পষ্টতা দিচ্ছেন। সেই বিরতির মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার শান্তি তার মনোযোগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার আত্মসম্মান যে কোনো ব্যাখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই যখন তুমি নিজেকে প্রমাণ করার জন্য বা সে কি হারিয়েছে তা মনে করিয়ে দেওয়ার জন্য হাত বাড়ানোর টান অনুভব করো, তখন থামো। মনে রেখো যে আসল শক্তি সংযমের মধ্যেই নিহিত। তুমি তাকে উপেক্ষা করছো না, তুমি নিজেকে সম্মান করছো। আর সেই নীরব শৃঙ্খলা, এটাই তোমার অনুপস্থিতি শব্দের চেয়েও জোরে প্রতিধ্বনিত করে। আমরা এগিয়ে যাওয়ার আগে এই ধারণাটি নিয়ে বসো। নীরবতা জয় বা পরাজয়ের বিষয় নয়, এটি তোমার কেন্দ্র পুনরুদ্ধারের বিষয়ে। যখন তোমার চারপাশের পৃথিবী অনুভব করে বিশৃঙ্খল, এটি গোলমাল দূর করে দেয়, যাতে তুমি এবং সে উভয়ই সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মুখোমুখি হতে পারো। আমি তোমার দৃষ্টিভঙ্গি শুনতে চাই। তুমি কি কখনো অনুভব করেছ যে তাড়াহুড়ো করার পরিবর্তে নিজেকে আটকে রাখা কতটা শক্তিশালী? মন্তব্যে তোমার গল্পটি শেয়ার করো, অথবা যদি তুমি বরং সহজ রাখতে চাও তাহলে নিচে টাইপ করো, আমার শক্তি আমার শান্ত। দ্বিতীয় নম্বর, তিক্ততা ছাড়াই বিচ্ছিন্নতা। শান্তভাবে চলে যাওয়া রাগ রেখে যাওয়ার চেয়ে শক্তিশালী ছাপ ফেলে। স্টোইসিজম জীবনের প্রতি উদাসীনতা নয়, বরং বহিরাগত বৈধতার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার স্বাধীনতা শেখায়। যখন তুমি তিক্ততা ছড়া আলাদা হও, তখন তুমি দেখাও যে তোমার মনের শান্তি কোনো যুক্তিতে জয়লাভ করা বা কোনো যুক্তি প্রমাণ করার চেয়ে বেশি মূল্যবান। ভেবে দেখো, যদি তুমি বিরক্তি, রাগ অথবা শেষ কথা বলার প্রয়োজন নিয়ে চলে যাও, তবুও তুমি আবেগগতভাবে পরিস্থিতির সাথে আবদ্ধ। কিন্তু যখন তুমি শান্তভাবে চলে যাও, তখন তোমার কোনো ওজন থাকে না। সেই শান্তি লক্ষ্য করা যায়। এটি অন্য ব্যক্তির মনে উচ্চস্বরে বা কঠোর শব্দের চেয়ে অনেক বেশি সময় ধরে স্থায়ী হয়। কল্পনা করো একজন মানুষ একটি সম্পর্ক শেষ করছে। যদি সে ঝড় তুলে বেরিয়ে আসে, দরজায় আঘাত করে এবং ছুরি মারে অভিযোগ, পেছনে ফেলে আসা স্মৃতি বিশৃঙ্খলা। কিন্তু যদি সে অল্প কথা বলতে,
বিনয়ের সাথে মাথা নত করতে এবং নীরবতাকে তার বার্তা বহন করতে দেয়, তাহলে সেই মুহূর্তটি অবিস্মরণীয় হয়ে ওঠে। তিক্ততার অনুপস্থিতি শক্তিশালী। এটি আত্মসম্মান, অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং মর্যাদার প্রকাশ করে। এই বিষয়টাই আমাদের মনে করিয়ে দেয়, অন্যরা কিভাবে আচরণ করে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান তা আপনি সর্বদা নিয়ন্ত্রণ করতে পারেন। মার্কাস অরেলিয়াস একবার লিখেছিলেন যে সেরা প্রতিশোধ হল আপনার শত্রুর মতো না হওয়া। এটি এখানে প্রযোজ্য। যখন কেউ তোমার সাথে অন্যায় করে, বিশ্বাসঘাতকতা করে অথবা তোমাকে অসম্মান করে, তিক্ততা তোমাকে কেবল তাদের আচরণের সাথে আবদ্ধ রাখে। অন্যদিকে বিচ্ছিন্নতা তোমাকে মুক্ত করে। এটা বলে, আমি নিজেকে এত বেশি মূল্যবান মনে করি যে এটি আমাকে সংজ্ঞায়িত করতে দেয় না। তাই যখন তুমি প্রতিক্রিয়া জানাতে আগ্রহী হও, তখন থেমে যাও। মনে রেখো, তিক্ততা ছাড়াই ছেড়ে দেওয়া দুর্বলতা নয়, এটা শক্তি। এটা সেই নীরব শক্তি যা ব্যথাকে বৃদ্ধিতে, প্রত্যাখ্যানকে স্পষ্টতায় এবং শেষকে নতুন শুরুতে পরিণত করে, এবং এটাই স্থায়ী ছাপ রেখে যায়। তৃতীয়, তোমার রুটিন পুনর্নির্মাণ করো। তোমার অভ্যাস, ফিটনেস এবং আত্মোন্নতির ওপর মনোযোগ দাও। একজন সুশৃঙ্খল মানুষ আকর্ষণীয় হয়ে ওঠে। যেমন মার্কাস অরেলিয়াস বলেছিলেন, একজন ভালো মানুষ কেমন হওয়া উচিত তা নিয়ে আর তর্ক করে আর সময় নষ্ট করো না, ভালো মানুষ হও। যখন তোমার জীবন ভেঙে পড়েছে বলে মনে হয়, তা সে ব্রেকআপ, হতাশা অথবা উদ্দেশ্যহীনভাবে ভেসে যাওয়ার বোঝার কারণেই হোক, তখন তোমার সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হল তোমার রুটিন পুনর্গঠন করা। যখন আবেগ তোমাকে ভারসাম্য থেকে টেনে বের করতে চায়, তখন রুটিন তোমাকে কাঠামো দেয়। যখন মন প্রলুব্ধ হয়, তখন এটি তোমাকে স্থির রাখে, অনুশোচনা বা বিরক্তির দিকে ঘুরে বেড়ানো। এভাবে ভাবুন, যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি সরাসরি আপনার ফোনে ডুব দেন, তাহলে আপনি বিশ্বকে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করতে দিচ্ছেন। কিন্তু যদি আপনি ঘুম থেকে উঠে আপনার শরীর নাড়াচাড়া করেন, ইচ্ছাকৃতভাবে খান এবং প্রতিফলন বা জার্নালিংয়ের জন্য এমনকি 10 মিনিটও আলাদা করে রাখেন, তাহলে দিন শুরু হওয়ার আগেই আপনি ইতিমধ্যেই বিজয় দাবি করেছেন। স্টোইকরা যখন আত্মনিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছিলেন, তখন এটাই বোঝাতে চেয়েছিলেন, আপনার কাজগুলি আবেগ দ্বারা নয়, শৃঙ্খলা দ্বারা পরিচালিত হওয়া উচিত। উদাহরণস্বরূপ, পরিবর্তে ব্রেকআপের পর অতিরিক্ত চিন্তাভাবনা করে বৃদ্ধির ঘিরে একটা রুটিন তৈরি করুন। রাগের বশে জিমে যান না, বরং কারণ আপনার শরীরকে শক্তিশালী করা আপনার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করে। দর্শন বা ব্যক্তিগত বিকাশ পড়ুন, আপনার বাস্তবতা থেকে পালাতে নয়, বরং আপনার মনকে আরও স্পষ্টভাবে দেখার জন্য গঠন করুন। রাতের স্ক্রলিং, ঘুমের পরিবর্তে এমন ঘুম দিন যা আপনার স্পষ্টতাকে তীক্ষ্ণ করে। প্রতিটি ছোট অভ্যাস একটি বিবৃতি হয়ে ওঠে, আমি আমার জীবন নিয়ন্ত্রণ করি, পরিস্থিতি নয়। এপিকটিটাস একবার শিখিয়েছিলেন যে স্বাধীনতা সবকিছু নিজের ইচ্ছামতো চলতে দেওয়া নয়, বরং আয়ত্ত করার মধ্যে পাওয়া যায়। তুমি কিভাবে সাড়া দাও? একটি দৃঢ় রুটিন হল সেই দক্ষতা অর্জনের জন্য তোমার প্রশিক্ষণের ক্ষেত্র। প্রতিদিন তুমি এটি অনুসরণ করো। তুমি নিজেকে প্রমাণ করছো যে তোমার শান্তি তার বা অন্য কারো উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তুমি কে হয়ে উঠছ তার উপর। তাই যদি তুমি হারিয়ে যাও, তাহলে তার কথা বা তার নীরবতায় উত্তর খোঁজো না। তোমার রুটিনকে টুকরো টুকরো করে অভ্যাসের পর অভ্যাস পুনর্গঠন করো। তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে, এবং সময়ের সাথে সাথে তুমি যে চৌম্বকীয় শক্তির ত্যাগ করবে তা বৈধতার পিছনে ছুটলে আসবে না, এটি আসবে শৃঙ্খলা এবং উদ্দেশ্য নিয়ে জীবনযাপন থেকে। চতুর্থত, তোমার আবেগীয় শক্তিকে রক্ষা করো। তাকে যেন তুমি প্রকাশ্যে ভেঙে পড়ছ বা সহানুভূতি চাইছ তা দেখতে না দাও। তোমার শান্ত স্বভাব তাকে ভাবতে বাধ্য করে যে পৃষ্ঠের নিচে কি ঘটছে। আর এটাই মূল কথা, তোমার শক্তি এমন কিছু নয় যা সকলের বিশ্লেষণ, করুণা বা বিচ্ছিন্ন করার জন্য বিনামূল্যে বিতরণ করা হবে। যখন তুমি তোমার আবেগীয় শক্তিকে রক্ষা করো, তখন তুমি শক্তির এক শান্ত অনুভূতি তৈরি করো। ভেবে দেখো, তুমি কি কখনো লক্ষ্য করেছ যে মানুষ বিশৃঙ্খলার মাঝেও শান্ত থাকা ব্যক্তিকে কিভাবে সম্মান করে? এটা কারণ নিয়ন্ত্রণ বিরল, আর বিরল জিনিসগুলি মূল্যবান। স্টোইকরা এটি গভীরভাবে বুঝতে পেরেছিলেন। মার্কাস অরেলিয়াস তার ধ্যানে লিখেছিলেন যে আমাদের কেবল আমাদের নিজস্ব মনের ওপর নিয়ন্ত্রণ আছে, বাহ্যিক ঘটনার ওপর নয়।
যখন আপনি নিজেকে ব্যাখ্যা করার জন্য শক্তি নষ্ট করা বা অন্যদের কাছ থেকে বৈধতা চাওয়া বন্ধ করেন, তখন আপনি আপনার শক্তি সংরক্ষণ করেন। আপনার আবেগকে সবার সামনে ছড়িয়ে পড়ার পরিবর্তে আপনি সেগুলিকে কাছে রাখেন, এবং এটি করার মাধ্যমে আপনি আপনার মর্যাদা রক্ষা করেন। এমন একটি পরিস্থিতি কল্পনা করুন যেখানে কেউ আপনার প্রতিক্রিয়া আশা করে। হয়তো সে আপনার সমালোচনা করে, হয়তো সে তোমাকে উপেক্ষা করে, হয়তো সে ঝগড়া শুরু করার চেষ্টা করে। যদি তুমি সেই মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলো, তাহলে তুমি তাকে তোমার ওপর ক্ষমতা দিয়ে দিলে। কিন্তু যদি তুমি শান্ত, সংগঠিত এবং অটল থাকো, তাহলে সে ভাবতে থাকবে যে তোমার ভেতরে আসলে কি ঘটছে। সেই রহস্য যে কোনো বিস্ফোরণের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটি দেখায় যে তোমার আবেগ দখলের জন্য প্রস্তুত নয়, এবং তুমি একাই সিদ্ধান্ত নাও যে তোমার শক্তি কোথায় প্রবাহিত হয়। তোমার আবেগীয় শক্তিকে রক্ষা করার অর্থ ঠান্ডা হওয়া বা জীবন থেকে বিচ্ছিন্ন হওয়া নয়। এর অর্থ হল সেই ধরনের অনুশীলন করা যা আত্মসম্মানবোধ, যা স্টোইসিজম শেখায়। নাটকের চেয়ে শান্তিকে মূল্য দেওয়া, বিভ্রান্তির চেয়ে স্পষ্টতাকে এবং দুর্বলতার চেয়ে শক্তিকে মূল্য দেওয়া। বাইরের জগৎকে যত কম নিষ্কাশন করতে দেবেন, ততই আপনি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন। কারণ যে মানুষ তার আবেগীয় শক্তিকে রক্ষা করে, সে কোনো কথা না বলেই বার্তা পাঠায়, আমি আমার ওপর নিয়ন্ত্রণ রাখি। আর এই ধরনের উপস্থিতিকে কেউ উপেক্ষা করতে পারে না। আমরা এগিয়ে যাওয়ার আগে আপনার আবেগীয় শক্তিকে রক্ষা করার এই ধারণাটি নিয়ে একবার ভেবে দেখুন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি যখন থামেন, তখন আপনি কতটা শক্তিশালী বোধ করেন? ছোট ছোট প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে শান্ত থাকা বেছে নেওয়া, এই শৃঙ্খলা কেবল আপনার শান্তি রক্ষা করে না, এটি শ্রদ্ধারও কারণ। আমি এই বিষয়ে আপনার মতামত শুনতে চাই। মন্তব্যে আপনার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করুন, অথবা যদি আপনি এটি সহজ রাখতে চান, কেবল টাইপ করুন, আমি আমার নিয়ন্ত্রণে আছি। ৫ নম্বর, দেখান। বৃদ্ধির ঘোষণা করবেন না। ব্রেকআপের পরে সূক্ষ্ম পরিবর্তন, নতুন শখ, বন্ধুত্ব বা দক্ষতা শব্দের চেয়ে বেশি কথা বলে। এপিকটিটাস আমাদের মনে করিয়ে দিয়েছেন, আপনার দর্শন ব্যাখ্যা করবেন না, এটিকে মূর্ত করুন। এবং এটাই এখানে সারমর্ম। সোশ্যাল মিডিয়ায় তোমার কতটা পরিবর্তন হয়েছে তা জানাতে হবে না, অথবা তোমার অগ্রগতি লক্ষ্য করার জন্য বার্তা পাঠাতে হবে না। তোমার দৈনন্দিন জীবনের নীরব রূপান্তরই সত্যিকার অর্থে কথা বলে। কল্পনা করো, তুমি সুস্থ হওয়ার কথা বলার পরিবর্তে সে কয়েক মাস পরে একটা ছবি দেখে যেখানে তোমার শরীর জুড়ে তোমার শৃঙ্খলা লেখা আছে। নতুন প্রকল্পে ব্যস্ত থাকার কথা বলার পরিবর্তে সে পারস্পরিক বন্ধুদের মাধ্যমে শুনতে পায় যে তুমি নিজেকে এমন কিছুতে উৎসর্গ করছ যা তোমাকে উত্তেজিত করে। এটাই প্রভাব। যে বৃদ্ধি ঘোষণা করা হয় তা কর্মক্ষমতার মতো মনে হয়। এটা যেন আপনি অন্য কারো অনুমোদনের জন্য এটি করছেন। কিন্তু যে বৃদ্ধি বেঁচে থাকে, যা আপনার অভ্যাস এবং পছন্দের সাথে মিশে থাকে, তা একটি চৌম্বকীয় আকর্ষণ তৈরি করে। একজন স্টোইক মানুষ এটি গভীরভাবে বোঝে। মার্কাস অরেলিয়াস তার ধ্যানগুলি গর্ব বা প্রদর্শনের জন্য লেখেননি। তিনি সেগুলি লিখেছিলেন নিজেকে প্রতিদিন কিভাবে আরও ভালোভাবে বাঁচতে হয় তা মনে করিয়ে দেওয়ার জন্য। তার বৃদ্ধি কোনো ঘোষণা ছিল না, এটি ছিল একটি অনুশীলন। এবং ফলাফলগুলি তার চরিত্রে স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে এবং নেতৃত্ব। এখনই নিজের জীবন নিয়ে ভাবুন। হয়তো আপনার ব্রেকআপ হয়েছে এবং তাকে ভুল প্রমাণ করার তীব্র ইচ্ছা আপনার মধ্যে প্রবল। আপনি চান যে সে দেখুক যে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি উন্নতি করছেন। কিন্তু যখন আপনি এটি প্রমাণ করার চেষ্টা করেন, তখনও আপনি তার উপলব্ধির চারপাশে ঘুরছেন। পরিবর্তে সেই শক্তিকে ভিতরে ঘুরিয়ে দিন। যদি আপনি সবসময় গিটার শিখতে চাইতেন, তাহলে তা শিখতে শুরু করুন। যদি আপনি একটি ব্যবসা শুরু করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে প্রথম ছোট পদক্ষেপ নিন। যদি আপনি আপনার স্বাস্থ্যের জন্য দেরি করে থাকেন, তাহলে প্রশিক্ষণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। এগুলি নয় শুধুই বিভ্রান্তি, এগুলি হল তুমি যে মানুষটি হচ্ছ তার প্রতি বিনিয়োগ। আর এখানেই সুন্দর দিক। যখন তুমি এভাবে বাঁচো, সে দেখুক বা না দেখুক তা অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। তুমি এটা তার জন্য, বৈধতার জন্য, এমনকি অন্য কারোর জন্যও করছো না। তুমি এটা করছো কারণ এটি তোমাকে শক্তিশালী, আরও কেন্দ্রীভূত, আরও প্রাণবন্ত করে তোলে। এটাই হল নির্বোধের মতো আচরণ। তারা শিখিয়েছে যে তুমি যদি এটাকে বলতে চাও, তাহলে সবচেয়ে ভালো প্রতিশোধ হল শব্দ বা ব্যাখ্যা দিয়ে নয়, বরং ভালোভাবে বেঁচে থাকা। তোমার বৃদ্ধি, তুমি একজন মানুষের থেকে একজন মূল্যবান মানুষ হওয়া, যে কাউকে তার মূল্য বোঝাতে চায়। তাই মনে রেখো, দেখানোর চেষ্টা করো না, ঘোষণা করো না। তোমার কাজ, তোমার শৃঙ্খলা এবং তোমার শান্ত উপস্থিতি তোমার গল্প বলতে দাও।
সময়ের সাথে সাথে সেই নীরব পরিবর্তনগুলি যে কোনো ঘোষণার চেয়েও জোরে কথা বলে এবং তারা কেবল তার উপর নয় বরং তোমার চারপাশের সকলের ওপর একটি স্থায়ী ছাপ ফেলে। প্রশ্ন হল, তুমি কি মনোযোগের জন্য নয় বরং নিজের জন্য এই ধরনের বৃদ্ধিকে ধারণ করতে প্রস্তুত? নাম্বার 6, অভাব মূল্য তৈরি করে। একবার ভাবুন, যখন কিছু সব সময় পাওয়া যায় তখন আমরা তা উপেক্ষা করার প্রবণতা রাখি, কিন্তু যখনই এটি বিরল হয়ে যায় হঠাৎ করেই এটি মূল্যবান মনে হয়। সম্পর্কের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। যদি আপনি সর্বদা পাশে থাকেন, সর্বদা ডাকেন, সর্বদা তাৎক্ষণিকভাবে সাড়া দেন, তাহলে সে আপনাকে ছাড়া জীবন কেমন তা অনুভব করার সুযোগ পায় না। কিন্তু যখন আপনি একটু পিছিয়ে যান, যখন আপনার উপস্থিতি নিশ্চিত না হয়, তখন সেই স্থানটি তাকে লক্ষ্য করে যে সে একসময় কি হালকাভাবে নিয়েছিল। একই কারণেই এক গ্লাস জল মরুভূমির প্রেক্ষাপটে হারিয়ে যাওয়া একজন মানুষের কাছে নিজেকে অমূল্য মনে করা মূল্যবোধ তৈরি করে। এখন এখানেই স্টোইসিজম শিক্ষাকে তীক্ষ্ণ করে তোলে। একজন স্টোইসিজম মানুষ বোঝে যে সে তাকে তার মূল্য দিতে বাধ্য করতে পারে না এবং স্বীকৃতিও দাবি করতে পারে না। সে যা করতে পারে তা হলো তার নিজের আচরণ নিয়ন্ত্রণ করা। কখন তার সময় এবং মনোযোগ দিতে হবে তা বেছে নেওয়ার মাধ্যমে সে আত্মনিয়ন্ত্রণে স্টোইক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। যা তার ক্ষমতার মধ্যে রয়েছে তা নিয়ন্ত্রণ করে এবং যা নেই তা ছেড়ে দেয়। তুমি তার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি তোমার উপস্থিতি নিয়ন্ত্রণ করতে পারো, এবং এটি করার মাধ্যমে তুমি এমন পরিবেশ তৈরি হরো যেখানে কৃতজ্ঞতা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, কল্পনা করো যে তুমি সবসময় কথোপকথন শুরু করেছ, তাড়াহুড়ো করেছ, খোঁজখবর নিয়েছ। যেদিন তুমি থামবে, রাগ দিয়ে নয় বরং শান্ত বিচ্ছিন্নতা দিয়ে, সে পার্থক্যটা অনুভব করে। সে ভাবছে, কেন সে হাত বাড়াচ্ছে না, কি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন কৌতূহল জাগিয়ে তোলে, আর কৌতূহল প্রায়শই আকাঙ্ক্ষায় পরিণত হয়। অভাব মূল্যবোধ জাগিয়ে তোলে। তাই তোমার মূল্য ঘোষণা করার পরিবর্তে তা বাঁচো। অতিরিক্ত ব্যাখ্যা করার পরিবর্তে পিছিয়ে এসো। যখন তুমি তোমার সময়ের ব্যাপারে বেছে বেছে কথা বলো, যখন তুমি নিজেকে শৃঙ্খলার সাথে পরিচালিত করো, তখন তোমার অনুপস্থিতি যে কোনো শব্দের চেয়েও জোরে জোরে ওঠে। আর বিদ্রূপের বিষয় হলো, তখনই সে বুঝতে পারে যা সাধারণ মনে হচ্ছিল তা কখনোই সাধারণ ছিল না। তোমার উপস্থিতির ওজন ছিল এবং তোমার অভাব কেবল এটিকে আরও স্পষ্ট করে তুলেছিল। 7 নম্বর, অপ্রত্যাশিত সংযম। সে রাগ, দোষ অথবা মরিয়া প্রচেষ্টা আশা করে। পরিবর্তে তুমি শান্তভাবে গ্রহণযোগ্যতার সাথে বিচ্ছেদের মুখোমুখি হও। সেই অপ্রত্যাশিততা তার মনে রয়ে যায়, কারণ শান্ত পুরুষরা বিরল। বেশিরভাগ পুরুষই যখন তাদের অহংকারকে ক্ষতবিক্ষত, তাদের কণ্ঠস্বর উঁচু করে, দীর্ঘ আবেগপূর্ণ বার্তা পাঠায় অথবা তার হৃদয়ে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু যখন আপনি ঝড়ের মধ্যে স্থির থাকেন, যখন আপনি তার চোখের দিকে তাকান এবং কেবল মাথা নাড়ান, তখন আপনি তাকে এক ধরনের শক্তি দেখান যা নকল করা যায় না। তখনই সে বুঝতে পারে যে সে যতটা ভেবেছিল ততটা সহজেই তোমাকে নাড়িয়ে দিতে পারবে না। একবার ভেবে দেখুন, মার্কাস অরেলিয়াস একবার লিখেছিলেন যে আমরা বাইরের ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি না, কেবল আমরা কিভাবে তাদের প্রতিক্রিয়া জানাই। আপনার অপ্রত্যাশিত ধৈর্য এই জ্ঞানের মূর্তি প্রতীক। আপনি অস্বীকার করছেন না যে ব্রেকআপে যন্ত্রণা হয়, তুমি প্রমাণ করছো যে তোমার শান্তি অন্য কারো নির্দেশের ওপর নির্ভরশীল নয়। উদাহরণস্বরূপ, ব্রেকআপের পর দুজন পুরুষকে কল্পনা করুন। একজন অবিরাম মেসেজ পাঠায়, বন্ধনের জন্য ভিক্ষা করে, তার ইনবক্স ভর্তি করে এমন প্রশ্ন দিয়ে যা সে উত্তর দেবে না। অন্যজন গভীর নিঃশ্বাস ফেলে তার সততার জন্য তাকে ধন্যবাদ জানায় এবং চুপচাপ তার জীবনে, তার উদ্দেশ্যে, তার রুটিনে ফিরে আসে। তুমি কি মনে করো কোনটি সে পরে তার মনে পুনরাবৃত্তি করে? এই শান্ত গ্রহণযোগ্যতা তাকে অস্থির করে তোলে, কারণ এটি তার মনের স্ক্রিপ্টের সাথে সাংঘর্ষিক। সে হয়তো আশা করেছিল যে তোমার অহংকার ভেঙে পড়তে দেখব অথবা তোমার আবেগ ছিটকে পড়ে, কিন্তু তার পরিবর্তে সে নীরবতা এবং শক্তি পেয়ে যায়, আর সেই বৈপরীত্য কৌতূহল, এমনকি শ্রদ্ধাও তৈরি করে। তোমার সংযম তাকে বলে যে তুমি এমন একজন মানুষ যে প্রথমে নিজেকে শাসন করে, এমন একজন মানুষ যে রাগ বা ভয়ের মালিক হতে অস্বীকার করে। এটা দুর্বলতা নয়, এটা ক্ষমতা, এবং এটা এমন একটি শক্তি যা সে ভুলবে না। আমরা এগিয়ে যাওয়ার আগে আমি একটু থেমে তোমার দৃষ্টিভঙ্গি শুনতে চাই। চাপের মুহূর্তগুলিতে, তা সে হোক বা না হোক, অপ্রত্যাশিত সংযম তোমার কাছে কি বোঝায়? সম্পর্ক, কাজ অথবা সাধারণভাবে জীবন, আপনার চিন্তাভাবনা নিচে লিখুন। অথবা যদি আপনি এটি সহজ রাখতে চান, তাহলে কেবল টাইপ করুন, আমি সংযম বেছে নেই। কখনো কখনো ভাগ করে নেওয়ার কাজ আপনাকে মনে করিয়ে দেয় যে শক্তি সবসময় গর্জন করে বলে না, এটি প্রায়শই নীরবে ফিসফিস করে বলে। 8 নম্বর, উদ্দেশ্য নিয়ে বাঁচুন। আপনার লক্ষ্য, ক্যারিয়ার বা লক্ষ্যের দিকে আপনার মনোযোগ দিন। যখন আপনার জীবনের দিক নির্দেশনা থাকে, তখন সে পার্থক্য অনুভব করে।
উদ্দেশ্য দ্বারা পরিচালিত একজন পুরুষ আকর্ষণীয় হয় কারণ তার সুখ তার উপস্থিতির ওপর নির্ভর করে না। এটা সম্পর্কে চিন্তা করুন। যখন আপনি প্রতিদিন ঘুম থেকে উঠুন কারণ কারো অনুমোদন চাওয়ার চেয়েও বড় একটা ইচ্ছা, তোমার শক্তি বদলে যায়। মানুষ এটা বুঝতে পারে, সে এটা বুঝতে পারে। বৈধতার পেছনে না ছুটে তুমি বৃদ্ধি, সৃষ্টি এবং অর্থের পেছনে ছুটতে ব্যস্ত। এটা তোমাকে এমনভাবে আকর্ষণীয় করে তোলে যেভাবে শব্দ কখনো পারে না। উদাহরণস্বরূপ, বিচ্ছেদের পর দুজন পুরুষকে কল্পনা করো। একজন তার সমস্ত সময় স্ক্রল করে কাটায়, তার মেসেজের জন্য অপেক্ষা করে, স্মৃতিগুলো আবার মনে করে এবং ভাবছে সে কি করছে। অন্যজন সেই একই সময় তার ফিটনেসকে দ্বিগুণ করার জন্য নতুন একটা প্রকল্প তৈরি করো, অথবা এমন একটা দক্ষতা অর্জন করো যা সে সবসময় আয়ত্ত করতে চেয়েছে। তোমার কি মনে হয়, সে শেষ পর্যন্ত কার কথা বেশি ভাববে? অতীতে আটকে থাকা নাকি জীবনের সাথে এমনভাবে এগিয়ে যাওয়া যে দেখায় যে তার মূল্য নির্ধারণের জন্য তার স্ত্রীর প্রয়োজন নেই? এটাই উদ্দেশ্যের নীরব টান। এটি স্বাভাবিকভাবেই প্রচেষ্টার ছাড়াই ভারসাম্য পরিবর্তন করে। স্টোইকরা এটি গভীরভাবে বুঝতে পেরেছিল। মার্কাস অরেলিয়াস তার ধ্যানে লিখেছিলেন, একজন মানুষের মূল্য তার উচ্চাকাঙ্ক্ষার চেয়ে বড় নয়। তিনি অগাভীর উচ্চাকাঙ্ক্ষার কথা বলছিলেন না। খ্যাতি বা ভাগ্যের পিছনে ছুটতে চাও, কিন্তু অর্থের সাথে জীবনযাপন করার, মূল্যবোধের সাথে সামঞ্জস্য থাকার এবং বৃহত্তর কল্যাণের জন্য কাজ করার শৃঙ্খলায় যখন তুমি এইভাবে বাস করো, তখন তুমি পরিস্থিতি, মেজাজ, এমনকি সম্পর্কের দ্বারাও ছিটকে পড়া বন্ধ করো। তুমি স্থির হয়ে যাও, শক্ত মাটিতে প্রথিত গাছের মতো। তাই যদি তুমি চাও যে সে পরিবর্তন লক্ষ্য করুক, তাহলে তা ঘোষণা করো না, উদ্ধৃতি পোস্ট করো না বা ঘোষণা করো না, আমি এখন ভালো করছি। তুমি যেভাবে নিজেকে পরিচালনা করছো, তোমার দিনগুলো কেমন চলছে তাতে তা দেখাও। সুগঠিত। তুমি যখন তোমার নির্মাণের কথা বলছো, তখন তোমার চোখে যে আগুন জ্বালে, এটাই উদ্দেশ্য, এবং এই ধরনের উপস্থিতি কেউ ভুলে যায় না। ৯ নম্বর, সম্মানজনক দূরত্ব। কোনো ভিক্ষা নেই, কোনো হেরফের নেই। তার পছন্দকে সম্মান করে তুমি আরও লম্বা হয়ে দাঁড়াও। এটি ভাগ্যের প্রতি নিষ্ঠার প্রতিধ্বনি। আরও ক্লান্তিকর ভালোবাসা এবং আঁকড়ে থাকার পরিবর্তে যা আছে তা গ্রহণ করা। যখন একজন মহিলা সরে যান বা সিদ্ধান্ত নেন, তখন সহজ প্রতিক্রিয়া হল তাকে তাড়া করা, অনুনয় করা, অথবা তাকে আপনার জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা। কিন্তু যখন আপনি এটি করেন, তখন আপনি আপনার ক্ষমতা তার হাতে দিয়ে দেন। তাকে দেখাচ্ছে যে তোমার শান্তি তার অনুমোদনের উপর নির্ভর করে। বরং ভিন্নভাবে প্রতিক্রিয়া জানানোর কল্পনা করো। শান্তভাবে, গ্রহণযোগ্যতার সাথে তার পছন্দকে স্বীকার করো, এবং স্পষ্টতা এবং উদ্দেশ্যের সাথে তোমার জীবনযাপন চালিয়ে যাও। সম্মানজনক দূরত্ব বজায় রাখার অর্থ এটাই। এভাবে ভাবো, যদি সে বলে যে তার স্থান প্রয়োজন, তাহলে আত্মসম্মানে প্রথিত একজন মানুষ সেই স্থানটি ভেঙে ফেলার চেষ্টা করে না। সে তা স্বাধীনভাবে দেয়, কারণ সে জানে যে দূরত্ব ক্ষতি নয়, এটি নিজের কাছে ফিরে যাওয়ার একটি মুহূর্ত। কারণ উদাহরণস্বরূপ, তার ফোন উড়িয়ে দেওয়ার বা আমন্ত্রণ না করে আসার পরিবর্তে আপনি পিছিয়ে যান, তাকে থাকতে দিন এবং আপনার নিজের রুটিনে মনোনিবেশ করুন। এই পদক্ষেপই কেবল আত্মবিশ্বাসের সঞ্চার করে। এটি তাকে দেখায় যে আপনি এমন একজন মানুষ নন যে পরিবর্তনের মুখে আতঙ্কিত হন। আপনি এমন একজন মানুষ যিনি নিজের উপর যথেষ্ট বিশ্বাস রাখেন যে জিনিসগুলিকে তাদের ইচ্ছামতো ঘটতে দিতে। স্টোইকরা প্রায়শই নিজেদের মনে করিয়ে দেয় যে তাদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র জিনিস হল তাদের নিজস্ব প্রতিক্রিয়া। আপনি তার অনুভূতি, তার সিদ্ধান্ত বা তার পথ নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে নিজেকে এর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যান। সম্মানজনক দূরত্ব শীতলতা নয়, এটি শক্তি। এটি সেই নীরব বার্তা যা বলে, আমি তোমাকে শুনি এবং আমি তোমাকে সম্মান করি, কিন্তু এই প্রক্রিয়ায় আমি আমার মর্যাদা বিসর্জন দেব না। এবং বিদ্রুপাত্মকভাবে, প্রায়শই যখন আপনি শান্তভাবে পিছিয়ে যান, তখন সে অনুপস্থিতি অনুভব করতে শুরু করে এবং পুনর্বিবেচনা করে। সংখ্যাবশ, দেখা যাও না। যখন সে লক্ষ্য করে যে তুমি নাটক ছাড়াই উন্নতি করছ, শান্ত, ধারাবাহিক, সংযত, তখন সে প্রতিফলিত হতে শুরু করে। স্টোইসিজম শেখায় যে উপস্থিতি তার চেয়ে শক্তিশালী কর্মক্ষমতা। ভেবে দেখুন, যে মানুষ সর্বদা নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, সর্বদা তার যোগ্যতা প্রকাশ করে, সে স্বচ্ছ হয়ে ওঠে। তার কথা চিত্তাকর্ষক শোনাতে পারে, কিন্তু তার কর্মকাণ্ডের ওজন সমান নয়। অন্যদিকে, যে মানুষটি কেবল একজন যে তার অভ্যাসে শৃঙ্খলা দেখায়,
যে নিজেকে শান্ত আত্মবিশ্বাসের সাথে পরিচালনা করে তাকে উপেক্ষা করা যায় না। সে তাকে দেখে, কারণ সে মনোযোগ দাবি করছে না, বরং তার উপস্থিতি স্বাভাবিকভাবে এটিকে নির্দেশ করে। কল্পনা করুন, দুইজন লোক একটি ঘরে প্রবেশ করে। একজন জোরে কথা বলে, তার সাফল্য নিয়ে গর্ব করে এবং প্রতিটি কথোপকথনে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। অন্যজন খুব কম কথা বলে, কিন্তু তার ভঙ্গি, তার শান্ত স্বভাব এবং উদ্দেশ্যের স্পষ্টতা মানুষকে কৌতূহলী করে তোলে। অনুমান করুন কে বেশিক্ষণ ধরে রাখে। এটাই হলো দেখা যাওয়ার মূল কথা। দেখা যায় না। স্টোইকরা একে আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে বেঁচে থাকার শক্তি বলে। মার্কাস অরেলিয়াস প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেন যে সততার সাথে বাঁচতে হবে, প্রশংসার পিছনে ছুটতে হবে না। যখন আপনি এটি সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করেন, তখন এটি আরও শক্তিশালী হয়ে ওঠে। যদি আপনি সর্বদা বৈধতা খোঁজা, নিজেকে অতিরিক্ত ব্যাখ্যা করা, মহৎ অঙ্গভঙ্গি দিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করা, অবশেষে সে সবকিছু বুঝতে পারে। কিন্তু যখন তোমার কাজ তোমার কথার সাথে মিলে যায়, যখন তুমি স্থির থাকো এবং সহজে নড়ে চড়ে বসো না, তখন সে তোমাকে সম্মান করতে শুরু করে। সে কেবল তুমি সেখানে আছো তা লক্ষ্য করে না, সে তোমার উপস্থিতির শক্তি অনুভব করে। এবং এই পার্থক্য, যত সূক্ষ্মই মনে হোক না কেন, পুরো গতিশীলতাকে তোমার পক্ষে বদলে দিতে পারে। তোমার নিজের জীবনে এই বিষয়টি নিয়ে একবার ভাবো। তুমি কি দেখাতে চাইছো, নাকি তুমি তোমার জন্য অপেক্ষা করছো? নিজেকে দেখা যায়। উপস্থিতি শব্দের ওপর নির্ভর করে না, এটি গভীরতার উপর নির্ভর করে। একজন সরল মানুষ মনোযোগের পিছনে ছুটতে পারে না। সে নিজেকে এমনভাবে পরিচালনা করে যাতে মনোযোগ স্বাভাবিকভাবে আসে। আমি তোমার দৃষ্টিভঙ্গি শুনতে চাই, তোমার মতামত শেয়ার করে একটি মন্তব্য করতে চাই। অথবা যদি তুমি কেবল সহজ গাঁকতে চাও, তাহলে টাইপ করো, উপস্থিতি শব্দের চেয়ে জোরে কথা বলে, আমাকে জানাতে যে তুমি আমার সাথে আছো। সংখ্যা 11, সময়কে তার কাজ করতে দাও। ধৈর্য মূল বিষয়। কাউকে মিস করা রাতারাতি ঘটে না, এটি শান্ত স্থানে তৈরি হয়। সেই মুহূর্তগুলিতে যখন শব্দ ম্লান হয়ে যায় এবং অনুপস্থিতির বাস্তবতা স্থির হয়ে যায়। একবার ভেবে দেখুন, যখন আপনি প্রথম পদক্ষেপ নেন, তখন তিনি স্বস্তি বোধ করতে পারেন, অথবা এমনকি তার সিদ্ধান্তে গর্বও বোধ করতে পারেন, কিন্তু সময় অপরাজিত। এর একটি উপায় আছে যা বিভ্রম দূর করে, আবেগকে নরম করে এবং স্পষ্টতা জোর করে। যা একসময় শক্তি এবং ছেড়ে দেওয়ার মতো মনে হতো, তা দিন এবং সপ্তাহের মধ্যে শূন্যতার এক ঝাঁকুনিতে পরিণত হতে পারে। তখনই আপনার স্মৃতি, আপনি যে উপস্থিতি এনেছিলেন, তা তার প্রত্যাশাতেও জোরে প্রতিধ্বনিত হতে শুরু করে। স্টোইকরা এই সত্যটি বুঝতে পেরেছিলেন। মার্কাস অরেলিয়াস প্রায়শই নিজেকে মনে করিয়ে দেন যে পরিবর্তন ধ্রুবক, সময় প্রকাশ করে যা শব্দ পারে না। একইভাবে আপনাকে তাড়া করার বা ধাক্কা দেওয়ার দরকার নেই, আপনার মূল্য ব্যাখ্যা করার দরকার নেই। সময় নিজেই সেই মেসেজটি আপনার চেয়েও ভালোভাবে বহন করে। উদাহরণস্বরূপ, হয়তো সে ভেবেছিল যে সে সহজেই এগিয়ে যেতে পারে, কিন্তু তারপরে সে তোমাকে নাটক ছাড়াই, তিক্ততা ছাড়াই উন্নতি করতে দেখে। বৈপরীত্যটি অস্বীকার্য হয়ে ওঠে। যদিও সে আশা করেছিল যে তুমি ভেঙে পড়বে, তুমি আরও স্থির হয়ে উঠেছ। এই উপলব্ধি একবারে আঘাত করে না, এটি ধীরে ধীরে তৈরি হয়, একটা শান্ত ঝড়ের মতো, যতক্ষণ না তার পক্ষে উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। তার কাজ করতে দেওয়া নিষ্ক্রিয় নয়, এটা শৃঙ্খলা। তাড়াহুড়ো না করার, নিজের কাজ ভাঙার না করার, অন্যের প্রক্রিয়াকে দ্রুততর করার সিদ্ধান্ত নেওয়ার। এই প্রেক্ষাপটে ধৈর্যই শক্তি। প্রতিদিন তুমি শান্ত থাকো, তুমি এগিয়ে যাও, প্রতিটি পদক্ষেপে তুমি এপিকটিটাস যা শিখিয়েছে তা দেখাও। তোমার ক্ষমতার মধ্যে যা আছে তা নিয়ন্ত্রণ করো এবং যা নেই তা ত্যাগ করো। সময় তোমাদের কারোরই নয়, এটা নিজে থেকেই চলে। কিন্তু যখন এটি চলে যায়, তখন তুমি কিভাবে নিজেকে বহন করো তার সবই পার্থক্য। তাই সেই প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন, স্থান দিন, স্থির থাকুন এবং সময়কে আপনার সবচেয়ে শক্তিশালী মিত্র হতে দিন। এবং এটাই আসল রহস্য। এটি কৌশল খেলা বা তার আবেগকে জোর করার চেষ্টা করার বিষয় নয়। এটি এমন একজন মানুষ হয়ে ওঠার বিষয় যার উপস্থিতি তার অনুপস্থিতিতে অনুভূত হয়। এমন একজন মানুষ যিনি তার শান্তি রক্ষা করেন, তার লক্ষ্যে মনোনিবেশ করেন এবং নীরব শক্তিতে নিজেকে পরিচালনা করেন। এই সেই মানুষ যাকে তিনি ভুলতে পারবেন না। তাই যদি এই বার্তাটি আপনার মনে অনুরণিত হয় ভাই, তাহলে মন্তব্যে আমাকে জানান কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই শিক্ষাটি ছড়িয়ে দিতে লাইক বাটনে ক্লিক করুন, আর নিষ্ঠা, শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে আরও অন্তর্দৃষ্টি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সময় পর্যন্ত ধৈর্যপূর্ণ থাকুন, স্থির থাকুন এবং তাকে, সেই মানুষটিকে মিস করতে দিন যার পরিবর্তে সে যেতে পারে বলে ভেবেছিল।